নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। ঘটনা আসে, ঘটনা পড়ি, করতে করতে খেয়ালই নেই যে আমরা 500 নম্বর এপিসোডে দৌড় করে দাঁড়িয়ে আছি। আগামী দিন 500 নম্বর এপিসোড আসবে, থাকবে দুর্দান্ত ঘটনা। তার আগে আজ তোমাদের শোনাবো জবা চক্রবর্তীর পাঠানো ঘটনা, সঙ্গে আরো একটি দুর্দান্ত ঘটনা। এই ঘটনাটি শেয়ার করার জন্য জবা চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা আরো শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। এবারে তাহলে শুরু করি জবা চক্রবর্তীর পাঠানো আজকের প্রথম ঘটনা। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী। আজ প্রথমবার তোমাকে একটা ঘটনা লিখছি। প্রথমেই বলি, আমার হাজবেন্ডরা 2 ভাই, আমি, আমার 3 সন্তান আর আমার দেওর, আমরা সবাই এক বাড়িতে ভাড়া থাকি। পরে আমার দেওর যাকে বিয়ে করে এনেছিল সে ছিল জাতিতে মুসলিম। ওনারও 3 সন্তান। স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্বামী মারা যাওয়ার কিছুদিনের মাথায় ওনার একটি ছেলেও মারা যায়। তারপর ওনার শ্বশুরবাড়ি থেকে ওনাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়। মহিলাটির মা বাবা কেউ নেই, ওর দিদি জামাইবাবুর কাছেও মানুষ, সেখানে গিয়েই এরপর থাকতো। তারপর কি করে আমার দেওরের সঙ্গে ওর প্রেম ভালোবাসা হয়। তারপর আমার দেওর ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তার জন্য আমি কোনো আপত্তি করিনি, যে সংসার করবে তার ব্যাপার। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ব্যাপারটা মানতে পারলেন না। একেই মুসলিম, তার উপর বিয়ে শাদী করা, 3 বাচ্চার মা। কাজেই ওদেরও ওই বাড়িতে ঠাঁই হলো না। ওরাও আমাদের সঙ্গে এরপরে ভাড়া বাড়িতে চলে আসে। কিন্তু আমরা নিজেরাই ভাড়া থাকি, ওদেরকে আর রাখবো কোথায়। শেষে তাও বাড়িওয়ালাকে বলে ওদের একটা ঘরের ব্যবস্থা করে দিলাম। 2 দিন থাকার পর বউটা ওর দিদি জামাইবাবুর সঙ্গে দেখা করতে গেল। ওর দিদির সঙ্গেও এই ব্যাপারটা নিয়ে ওর মনোমালিন্য হয়। ওর দিদিও এই বিয়েটা মেনে নিতে পারছিল না। ফলে ঝগড়া অশান্তি করে ও আবার ফিরে আসে। তারপর নিজেদের মতোই ছিল। তারপরে আস্তে আস্তে ঘটনাটা যেদিকে মোড় নিল, ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। দিন কয়েক পরেই খবর এলো যে ওর দিদি মারা গেছে। অসুস্থ ছিল অনেক দিন ধরেই। তো খবর পেতেই ও দিদি বাড়ি ছুটল। যাবার সময় আমাকে বলে গেল যে ফিরতে ফিরতে কাল সন্ধে হবে, ঘরটা যেন একটু খেয়াল রাখি। তো রাতে আমার বর কাজ থেকে ফিরে আমাকে জিজ্ঞেস করলো, ওদের ঘরে তালা মারা, ওরা কেউ নেই বাড়িতে? আমি তখন ওকে বললাম যে ওর দিদি মারা গেছে, ও ওখানে গেছে। আমরা কেউ আর যাইনি, কারণ ওর দিদি জামাইবাবুরা আমাদেরকে পছন্দ করতো না। তো রাতে যখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, খাবারের একটা দানাও আমরা দাঁতে কাটতে পারলাম না। রুটিতে তরকারিতে গোছা গোছা চুল। আমি তো অবাক হয়ে গেলাম, এত চুল এলো কোত্থেকে? আর যতদূর জানি যে খাবার এরকম চুল থাকা ভালো নয়। তো যাই হোক, সেই রাতে আমাদের খাওয়া দাওয়া হলো না। একটু জলমুড়ি খেয়ে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালেই ওরা এসে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কাজ হয়ে গেছে?
বলল যে হ্যাঁ, সবকিছু মিটে গেছে। কিন্তু তারপর কি হলো কি জানি, দিন কয়েকের মধ্যেই আবার খবর এলো যে ওর জামাইবাবুরা ওই ঘর ছেড়ে চলে গেছে। ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না, এত তাড়াতাড়ি ওরা ওই ঘর ছেড়ে দিল কেন? তো ওরা যাওয়ার পরে এরা গিয়ে ওই বাড়িতে থাকতে শুরু করলো। সেখানে কেমন ছিল না ছিল জানি না, তবে কিছুদিন পরে একটা সাংঘাতিক খবর পেলাম। ওদের একটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আনন্দের জায়গায় সবাই আতঙ্কিত, কারণ বাচ্চাটা নাকি মানুষ হয়নি, হয়েছিল নাকি একটা রাক্ষসী। মাথার দুপাশে দুটো ছোট ছোট শিং হয়েছিল, চোখ দুটো কপালে, আর মাড়ির দুপাশে চারটে বড় বড় ধারালো দাঁত, আর গা ভর্তি পশম। তবে একদিকে বাঁচোয়া যে বাচ্চাটা মরা হয়েছিল, জ্যান্ত থাকলে কি হতো জানি না। তারপরে বাচ্চাটাকে মাটি চাপা দেওয়া হয়, আরো যা যা কাজ থাকে তাও করা হয়। তারপরে জানতে পারি যে বাচ্চাটা পেটে আসার পর থেকেই নাকি দিদিকে ও স্বপ্নে দেখতে পেত। সে শুধু বলতো, আমি আসবো, আবার আসবো। এছাড়াও ও বলেছিল যে ঘরে থাকতে গিয়ে ওর নাকি খুব ভয় ভয় লাগতো, কার যেন উপস্থিতি অনুভব করতে পারত, যেন ওরা বাদে ওই ঘরে আরো কেউ আছে। আমার মনে হয় ওর দিদি মরেও যেন ওই বাড়িতেই ছিল। হয়তো ওই ভয়েই ওর জামাইবাবুরা তাড়াতাড়ি করে বাড়িটা চেঞ্জ করে নিয়েছিল, আর ওই বোধ হয় বাচ্চাটার রূপে এসেছিল ওর কাছে। তবে কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি, বা ওদের মধ্যেই থেমে থাকেনি। আমি নিজেও একটা অভিজ্ঞতার সাক্ষী। একদিন আমি সন্ধেবেলা ওদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখি যে দরজা বন্ধ। আমি আর অত খেয়াল করিনি, ভেবেছিলাম যে ঘরের ভেতরে আছে হয়তো। তো আমি ওর নাম ধরে ডাকলাম, ডাকতেই ভেতর থেকে একটা আওয়াজ এলো, হ্যাঁ দিদি এসো। তারপর যে সামনে গেলাম, দেখলাম যে দরজায় তো বাইরে থেকে তালা দেওয়া, মানে বাড়িতে কেউ নেই। তাহলে কে বলল কথাটা? আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম। তারপর পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম ওর কথা, যে আমার ছোট যা কোথায় গেছে জানেন? উনি বললেন যে এই তো আমাদের ঘরে বসা। তখন আমি ওকে ব্যাপারটা বললাম যে তুমি এখানে বসা, অথচ তোমার ঘর থেকে তোমার গলায় কে যেন কথা বলল, আমাকে ভেতরে ডাকলো যে হ্যাঁ দিদি এসো। কে সে? আমার মুখে এই কথা শুনে আমার যাও তো খুব ভয় পেয়ে গেল। সেদিন রাতে ও আর বাড়িতে আসেনি, পাশের বাড়িতেই ছিল। তারপর থেকে বাড়িতে এসে রান্না খাওয়া কাজকর্মটুকুই করত, আর ওদের পাশের বাড়িতেই ও শুতে যেত। এমন করে দিন কয়েক ছিল, তারপর অন্য একটা ঘর দেখে ওরা সেখানে চলে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। বেশ ভয়ের কিন্তু ঘটনাটা। এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। ভৌতিক আর দৈবিক মিলিয়ে এটাও কিন্তু অসাধারণ একটা ঘটনা। শেয়ার করেছে সৌরভ। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্বও আমার। তাই নির্ভয়ে এবং নির্দ্বিধায় তোমরা ঘটনা পাঠাও। আর এবারে শুনে নাও আজকের দ্বিতীয় ঘটনা।
নমস্কার অমিতদা, আসামের শিলচর থেকে আমি সৌরভ। আবারও তোমাকে একটা ঘটনা বলতে এলাম। ঘটনাটা ঘটেছিল আমার এক দাদুর সঙ্গে। সম্পর্কে তিনি আমার মায়ের মেসো হন। তিনি একটু আধ্যাত্মিক মানুষ ছিলেন। ওনাদের 4-5 জনের একটা দল ছিল। ঠাকুরের নাম গান কীর্তন এসব করে বেড়াতেন। তো এমনই একবার ওনাদের পাশের গ্রামে একজন মারা গিয়েছিলেন। তাদের বাড়িতে কীর্তনের জন্য ওনারা ডাক পান। তাই যথাদিনে সন্ধেবেলায় ওনারা খোল, করতাল আরও যা যা বাদ্যযন্ত্র সেসব নিয়ে বেরিয়ে পড়লেন। সত্যি সত্যি ওনাদের সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল, তাই জোর পায়ে হাঁটছিলেন আর বলা বলি করছিলেন, অনেক দেরি হয়ে গেল গো, চলো চলো তাড়াতাড়ি চলো। এমন সময় উল্টো দিক থেকে ওনার একজনকে দেখতে পেলেন। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না তাকে। তিনি বললেন, এত দেরি করে ফেললেন, আমি আপনাদের আনতেই যাচ্ছিলাম। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, আমার সঙ্গে আসুন। বলে তিনি পথ দিকে নিয়ে চললেন। যিনি এসেছিলেন তিনি যে কোনো জ্যান্ত মানুষ নন, ওনাদের কারোর মনেই এই সন্দেহটা হয়নি। কারণ একেতেই দেরি হয়ে গেছিল বলে ওনারা তাড়াহুড়ো করছিলেন, তাই কেউ যে নিতে আসবে এটাই স্বাভাবিক। তো ওনারা ব্যক্তিটির পেছন পেছন চলতে লাগলেন। লোকটি ওনাদের থেকে 10-12 হাত এগিয়ে হাঁটছিলেন আর ওনারা পেছনে পেছনে। দাদু এবং ওনার সঙ্গীরা আরো জোরে পা চালালেন ওনাকে ধরবেন বলে। কিন্তু অবাক কাণ্ড, দূরত্ব কিছুতেই কমছে না। ওনারা যত জোরে হাঁটেন ব্যক্তিটিও তত জোরে চলে। ওনারা গতি একটু মন্দা করলে ব্যক্তিটিও গতি মন্দা করে। এইভাবে 10-12 হাতের দূরত্ব কিছুতেই মেকআপ করা যাচ্ছে না। আর রাস্তাটাও কেন জানি না ফুরাচ্ছিল না, কিন্তু এত দূর তো নয়। তারপরেই দাদুর কেমন যেন একটু সন্দেহ হয় যে কিছু একটা গন্ডগোল আছে। তখন দাদু বাকিদেরকে ইশারা করে দাঁড়াতে বললেন। কেউ যেন আর এক পাও না এগোয়। যে ওনাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে সে কোনো জ্যান্ত মানুষ বোধ হয় নয়। তখন ওনারা খোল করতাল বাজিয়ে ওখান থেকে কৃষ্ণ নাম ধরলেন। তারপর এই জিনিসটা আস্তে আস্তে কোথায় যে মিলিয়ে গেল কেউ কিছু বুঝতে পারলেন না। তবে ওনারা এটা বুঝতে পারলেন যে ওনারা গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছেন, যেখানে কোনো মানুষজন, বাড়ি ঘর কিচ্ছু নেই। কিন্তু ওনারা এদিকে এলেন কি করে? এদিকে তো ওনারা যাচ্ছিলেন না। হয়তো ওই জিনিসটাই ওনাদেরকে পথ ভুলিয়ে বিপথে নিয়ে চলছিল। কোথায় নিয়ে যেতে চাইছিল, কি করতে চাইছিল, একমাত্র সেই জানে। না, ভগবানও জানেন। তাই তো যথাসময় সতর্ক করলেন। যথাসময়ে ওনারা সতর্ক হয়ে গিয়েছিলেন বলে শেষ যাত্রায় রক্ষা পেয়েছিলেন। আমার সেই দাদু এখনো জীবিত আছেন। বয়স ওই 58 কি 60 বছর মতো। আর যখনকার এই ঘটনাটা, তখন ওনার বয়স ছিল ওই 30-32 বছর। মানে আজ থেকে তাও 28-30 বছর আগের ঘটনা। তখনকার দিনে পরিবেশটাও ছিল একটু অন্যরকম। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। কি দারুণ তো? তো কেমন লাগলো তোমাদের আজকের পুরো এপিসোডটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সৌরভ রয় লিখেছে, রাখির অনেক অনেক শুভেচ্ছা দাদাকে, আর দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আরও একটা ঘটনা শোনানোর জন্য। রোহিণী মালিক লিখেছে, তোমার গলায় ঘটনাগুলো শুনে খুব ভালো লাগলো দাদা। অজন্তা হরে লিখেছে, আজকের দুটো ঘটনাই অসম্ভব সুন্দর ঘটনা, বিশেষ করে শিব ঠাকুরের ঘটনাটা। দামিনী পাল লিখেছে, প্রথম ঘটনাটা খুব সুন্দর,
দ্বিতীয় ঘটনাটা শুনে খুব ভয় লাগলো। মনীষা কাকিমা লিখেছে, তোমার গলায় ঘটনাগুলো খুব ভালো লাগলো। টিএন ত্রিম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, খুব সুন্দর হয়েছে। এছাড়াও কমেন্ট করেছ গীতাদি, দেব, প্রসেনজিৎ, অনির্বাণ বিশ্বাস, অমিতা জেঠিমা, বরুণ গুপ্তা, লাবণী পাল, এমডি মঞ্জু, জবা চক্রবর্তী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিনের 500 নম্বরের স্পেশাল এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।